প্রশ্ন মূলত এটাই যে আমরা যদি আরও কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিই আওয়ামী লীগের পরে রাজনৈতিক পরিসর ছোট হয়ে আসবে। সেই ছোট পরিসরে বিএনপির অবস্থান কেমন হবে? কেউ কেউ আশঙ্কা করেন যে এখন যেসব রাজনৈতিক দল ক্রিয়াশীল আছে কোনোটাই বিএনপির ধারে কাছে না, সেই হিসেবে বিএনপি এককভাবে অনেক বড় শক্তি হয়ে যাবে। তার মধ্য দিয়ে আবার আমরা একটা একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে যাব কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চিতভাবে আমাদের রাজনৈতিক পরিসর সংকুচিত হচ্ছে। দুই হচ্ছে বাংলাদেশের যেই দীর্ঘ 53 বছরের রাজনৈতিক ব্যবস্থা, তাতে আমরা দেখেছি সেন্টার পার্টি একটা, সেন্টার লেফট একটা, সেন্টার রাইট একটা, এক্সট্রিম লেফট আছে কিছু, এক্সট্রিম রাইট কিছু আছে। এখন যেটা হয়েছে, সেন্টার লেফট আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে। এক্সট্রিম লেফট যারা আছে তারা কিন্তু নিজেদের মধ্যেই নানান ভাগে বিভক্ত। সো তারাও যে কোনো স্ট্রং ভয়েস হয়ে উঠতে পারবে এটা খুব নিকট ভবিষ্যতে আমরা দেখতে পাচ্ছি না। অন দি আদার হ্যান্ড সেন্টার, একদম সেন্টারে আছে বিএনপি, যাদের একেবারেই রাজনীতির আদর্শ হচ্ছে মধ্যপন্থা, একদম সেন্টার রাইটও না সেন্টার লেফটও না, মধ্যপন্থা, সেন্ট্রিস্ট, যেটা একদম সেন্ট্রিস্ট পলিটিক্স বিএনপি। মানে এনসিপি কি তাহলে বিএনপির এই মধ্যপন্থাই নিচ্ছে? আমি সেই জায়গায় আসবো, এটা আমার একটা বড় প্রশ্ন, এটা আমার একটা বিরাট প্রশ্ন, আমি সেই জায়গায় আসবো। আর সেন্টার রাইটে আছেন এবি পার্টি আছে, আরও কিছু রাজনৈতিক দল আছে, এক্সট্রিম রাইটে তো জামাত সহ অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারা আছে। সো আপনি লেফটের এই উইংটা যখন আপনি বন্ধ করে দিচ্ছেন, তাহলে ডেফিনেটলি পরিসরটা সংকুচিত হয়ে যাচ্ছে এবং সেন্টার এবং তার রাইট যেগুলো তারা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে। তার মানে এই স্পেসটা কি রাইটিস্টরা নিয়ে নেবে, সেন্ট্রিস্টটা পাবে না? সেন্ট্রিস্টরাও পেতে পারে, কিন্তু অনেক অনেক বড় একটা অংশ আসলে কোথাওই যাবে না, তারা নিষ্ক্রিয় হয়ে থাকবে, কিংবা তারা যেটা করবে সেটা রাজনৈতিক পরিসরের জন্য খুব অনুকূল কিছু নয়। দুই হচ্ছে, আপনি রাজনীতিকে কি কখনো নির্বাহী আদেশে কখনো কোথাও বন্ধ করা গেছে? যায় না। বাংলাদেশের ইতিহাসই বলে যে এগুলো টেকে না শেষ বিচারে। বাংলাদেশের ইতিহাস তো অনেক পুরনো, ইতিহাস শুনলে মনে হয় অনেক পুরনো। আপনি 24 সালের অগাস্টের 1 তারিখ না 2 তারিখে জামাত নিষিদ্ধ হয়েছে। নাও জামাত ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফোর্স ইন দি পলিটিক্যাল এরিনা, এবং চেঞ্জের পরে সবার আগে জামাত দেখেছি। সো এটা জামাত নিষিদ্ধ থাকা অবস্থায় সরকারের মিটিং, এটা এত এভাবে একটা রাজনৈতিক দলকে আপনি হ্যান্ডেল করতে পারেন না। অন দি আদার হ্যান্ড আপনি চিন্তা করেন মুসলিম লীগ পার্টিটি কিন্তু বিলুপ্ত প্রায়, কিন্তু তাকে তো কোনো নির্বাহী আদেশ, কোনো বিচারিক প্রক্রিয়া কিছুর মধ্যে দিয়ে তাকে যেতে হয় নাই। অটোমেটিক্যালি মানুষের ভাইব বুঝতে না পেরে, মানুষের কাছ থেকে দূরত্ব তৈরি হতে হতে পার্টিটি কিন্তু অটোমেটিক্যালি মৃত প্রায়। সো একটা পলিটিক্যাল পার্টির উত্থান এবং একটা পলিটিক্যাল পার্টির পতন, সেটা দুটোই কিন্তু গণমানুষের সাথে হয়। ধরুন বিএনপির এই যে ভীষণ রকম জনপ্রিয় একটি দল হয়ে ওঠা, এটার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3 বছর তার শাসনকাল এবং তারপরে দীর্ঘ 10 বছর এরশাদ বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একেবারে মানে পুরোটা সময়, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি মানুষের সঙ্গে পথে, রাস্তায়, মাঠে আন্দোলনের মধ্যে দিয়ে গেছে, এবং তারই একটা রিওয়ার্ড স্বরূপ 91 সালে তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশে করা হয়। সো এই যে মানুষের হাত ধরে একটা পার্টির উত্থান, আবার একইভাবে মানুষের হাত ধরে আপনি মুসলিম লীগের কথা চিন্তা করেন, শেষ হয়ে যাওয়া পার্টি। সো আমি মনে করি না যে নির্বাহী আদেশ বা কোনো রকম এই ধরনের আদেশ দিয়ে আপনি পার্টি নিষিদ্ধ করতে পারেন। যেটা আপনি করতে পারতেন সেটা হলো বিচার। আপনি আমাকে বলেন তো, এই সরকার এসে ট্রাইব্যুনাল যে দলের বিচার করতে পারে, এটা এই উপদেষ্টা পরিষদ উঠিয়ে দিয়েছিল না? কেন দিয়েছিল? ওরাই তো বাদ দিয়েছিল। কেন বাদ দিয়েছিল? তাহলে আবার এখন কেন চাচ্ছে? মানে এই সরকারের চাপটা, আমি ওই জায়গায় আসছি। এই সরকারের বহুমুখিতা এত যে আমরা বুঝি না। আপনি একটা প্রশ্ন করেছিলেন, এনসিপি তো মধ্যপন্থার কথা বলছে। আমি এনসিপির গঠনতন্ত্র তৈরি হয়েছে বলে জানি না, সম্ভবত তাদের এখনো কোনো গঠনতন্ত্র নাই। তারা ঠিক কোন আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না। আমরা তাদের রাজনীতিটা পুরোটাই দেখেছি আওয়ামী লীগ কেন্দ্রিক। আওয়ামী লীগকে ব্যান্ড করো, আওয়ামী লীগের মানে সব পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক। এর বাইরে তারা মানুষকে কি দেবে, তারা কি ডেলিভার করবে আমরা জানি না। তাদের দুটো দাবি, একটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আরেকটা হচ্ছে বিএনপিকে দিয়ে সব সংস্কার, মানে বিএনপি যাতে তাদের
তারা যা বলবে, মামাবাড়ির যত আবদার আছে বিএনপি সবগুলোর সাথে তাল মিলিয়ে যাবে। এই হচ্ছে তাদের দুটো, মানে এখন পর্যন্ত মেইনলি তাদের এই দুটো জিনিস আমি দেখছি। তো এই দুটো আবদারের মধ্যে তাদের গঠনতন্ত্র কি, আদর্শ কি, তারা কি করতে চায়, তারা মানুষকে কি দেবে, তারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসে। দেখুন নাজমুল ভাই, প্রতিটা দল কিন্তু নির্বাচনে যায় জিতবার জন্যে, হারবার জন্য কোনো দল নির্বাচনে যায় না। সুতরাং প্রতিটি দলের একটা প্ল্যান থাকতে হবে যে আমরা ক্ষমতায় গেলে কি করব। সেরকম কোনো কিছু ডেলিভার কিন্তু এখন পর্যন্ত আমরা এনসিপির কাছ থেকে পাই নাই। সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক বা যাই বলুক, আমি আসলে এটা আমি বুঝতে পারি না। তারা একটা কথা বলে যে আমূল সংস্কারের মাধ্যমে তারা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করে আমূল সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটা তো নিশ্চয়ই। তারা তাহলে ক্ষমতায় আসতে হবে তো তাদেরকে। তারা যে বন্দোবস্তের কথা বলছে এটা তো তাদের এজেন্ডা। এই এজেন্ডা বাস্তবায়ন তো তারা আরেক দলের উপর ভর করে করতে পারবে না। এই এজেন্ডা তাদেরকেই বাস্তবায়ন করতে হবে, এটা তাদের এজেন্ডা। ফর এক্সাম্পল 31 দফা বিএনপির এজেন্ডা, এখন কি বিএনপি এনসিপিকে বলবে তুমি এগুলা বাস্তবায়ন করো? মানে একটা বালখিল্যতার তো একটা সীমা থাকে, তাই না? আমরা যে আলোচনাগুলো করছি আমাদের তো ন্যূনতম জ্ঞানের দরকার নেই, কাণ্ড জ্ঞানটা আছে। তো ব্যাপারটা যদি এইভাবে দেখি, এগুলো বিএনপির কাছে এনসিপির দাবি, যেহেতু বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি কি এনসিপির মামা? দাবি করতে পারেন আপনারা ক্ষমতায় যাবেন, রাষ্ট্র না, কি করে জানেন আমরা ক্ষমতায় যাব? নির্বাচন হোক। এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে, এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে টকশোগুলো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে, তো তাদের তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি আওয়ামী লীগকে রিফিউজ করে, এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে, তাহলে তো তাদের মানে গণজোয়ারে গণভোটে ভেসে 300 আসনের মধ্যে 290টাই পাওয়ার কথা। পাওয়ার পরে তারা এজেন্ডা বাস্তবায়ন করুক। বিএনপি তো তাদের মামা না, খালুও না, তো বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে? আমরা কাণ্ডজ্ঞান নিয়ে, মানে কাণ্ডজ্ঞানের সাথে কথাটা বলি আর কি। হ্যাঁ, এখন আসেন, মধ্যপন্থা যদি তারা হয় তাহলে কেন মানুষ দীর্ঘদিন ধরে যে মধ্যপন্থার দলটা জন্ম থেকে শুরু করে আজকে 40 বছর মধ্যপন্থার রাজনীতি করেছে তাকে বাদ দিয়ে এনসিপিকে নেবে? সেটাও একটা আর্গুমেন্ট। ওই যে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তা সেই বন্দোবস্তটা কি সেটাও তো পরিষ্কার করে না। করুক, করে যদি তারা মানুষকে কনভিন্স করে, বন্দোবস্ত ওইটাই যেটা এতদিন হয় না। যদি আমাকে প্রশ্ন করেন তাহলে তো বড় বিপদ। আপনি 15 মিনিট বলছেন মঞ্জু ভাই, আমি একটা শব্দ হ্যাঁ, তারা না, আমাকে হেল্পের দরকার নাই। তাদের সমস্ত দাবি, সমস্ত চাওয়া প্রেমিকার মতন বিএনপির কাছে কেন? তারা নিজের পায়ে দাঁড়িয়ে পলিটিক্স করুক। তারা দাবি করে হাসিনা তারা তাড়িয়েছে, তারা দাবি করে বাংলাদেশের মানুষ হাসিনার দল এবং হাসিনাকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক নো বলেছে। এই দুটো দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে তো এই দুটো দাবি দিয়েই তারা 290টা আসন অটোমেটিক্যালি পেয়ে যাওয়া উচিত পপুলার ভোটে, তাই না? আসুক, এসে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করুক। 3 হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে। দলটি ক্ষমা চায়নি, দলটি মানবতা বিরোধী অপরাধ করেছে, দলটি একবারের জন্য কোনো রকম কোনো অনুশোচনা দেখায়নি, এবং দলটি প্রধান শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে সত্যিকার অর্থেই তার নেতা কর্মীদের উস্কানি দিয়ে পথে নামানোর চেষ্টা করছে। উনি নিরাপদে আছেন, ওনার পরিবার নিরাপদে আছে, ওনার দলের সিনিয়র নেতারা নিরাপদে আছে। উনি শেখ পরিবারের প্রতিটি সদস্যকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। একজনই হয়তো ছিলেন, আজকে আমি দেখলাম যে পার্থ ভাইয়ের ওয়াইফকে বিদেশে যেতে দেওয়া হয়নি, সেটাও খুব অদ্ভুত। আমি যতদূর জানি মিসেস আন্দালিব রহমান পার্থ, উনি শেখ পরিবারের সন্তান, কিন্তু উনি রাজনীতির সঙ্গে একেবারেই সম্পৃক্ত নন, এমনকি তিনি তার হাজব্যান্ডের পার্টির সঙ্গেও সম্পৃক্ত নন। কেন আপনি একজন সিটিজেন অফ বাংলাদেশকে, যার বিরুদ্ধে কোনো মামলা নেই, যিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, যিনি কোনো রকম কোনো মানবতা বিরোধী অপরাধ দূরেই থাকুক, তার বিরুদ্ধে কোনো মামলা আছে বলে জানা যায় না, তাকে কেন আপনি এয়ারপোর্টে আটকে দিচ্ছেন? অথচ 2 দিন আগেই আব্দুল হামিদ সাহেব, যিনি রাষ্ট্রপতি ছিলেন আওয়ামী লীগের এবং যিনি 15 বছর আওয়ামী লীগের সকল দুঃশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগী ছিলেন, তিনি অবলীলায় দেশ থেকে পার হয়ে যান। সো আওয়ামী লীগের অনেকগুলো জায়গায় মানুষের দুঃখ, রাগ, ঘৃণা, অপছন্দ অনেক কিছু থাকবে, সেটা আসে ভোটের মাঠে নির্ণয় হয়ে যাক। আপনি কি নাজমুল ভাই সত্যি মনে করেন যে আওয়ামী লীগের কোনো নেতা বা আওয়ামী লীগের কোনো প্রার্থী সাহস করে নৌকা মার্কায় নির্বাচনে দাঁড়াতে পারবে? সেই বাস্তবতা নেই তো, সেই বাস্তবতা নাই। আচ্ছা, তাহলে কি হতে পারে? তারা কিছু স্বতন্ত্র প্রার্থী হয়তো বা বিভিন্ন মার্কায় দাঁড়াতে পারে বা অন্য দলে যোগ দিতে পারে। অন্য দলে যোগটা আমি বাদ রাখি, বিভিন্ন মার্কায় যদি তারা স্বতন্ত্র দাঁড়ায়, মানুষগুলোকে তো চেনে। এই মানুষগুলো কি আর
মানুষের ভোট নিয়ে সংসদে যেতে পারবে বলে আপনি মনে করেন? আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, আপনি যখন আওয়ামী লীগে যারা হয়তো ফ্রন্ট ফাইটার যারা ছিল, যারা ওই সময়ে ফর এক্সাম্পল নওফেল, ফর এক্সাম্পল আরাফাত, ফর এক্সাম্পল ওবায়দুল কাদের, তারা সবাই তাদের চুরির টাকা বিদেশে নিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করছে। আর এদিকে আপনি যারা ওইভাবে যাদেরকে আমরা অপরাধী হিসেবে দেখি নাই, তাদেরকে আপনি ধরে ধরে কারাগারে নিচ্ছেন। সো মানুষের সিম্প্যাথি, কমন পিপলের সিম্প্যাথি কিন্তু ভেরি ডেঞ্জারাস, এবং সিম্প্যাথি সবসময় দুর্বলের দিকে থাকে। এটা বাংলাদেশের মানুষের চরিত্র। সো ওই সিম্প্যাথি ভোটে যদি দুই একজন সত্যি সত্যি স্বতন্ত্র চলেও আসে, খুব অবাক হওয়ার কিছু থাকবে না।